আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। দুর্গাপুজোর আগে বিরাট ঘোষণা, এক লাফে বাড়ছে মহার্ঘ ভাতা, পকেটে ভারী টাকা নিয়ে উৎসবে মাতবেন কর্মীরা। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষোদ্গার হাসিনার, অবস্থান তুলে ধরে এবার মুখ খুলল ভারতও। ক্ষমতা থাকলে সংসদে বিতর্ক করুন, উত্তরাখণ্ডের জনসভা থেকে কেন্দ্রকে তুলোধনা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের। কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী, 6 বছর পর সেই কারণ ফাঁস করলেন মুখ্যমন্ত্রী নিজেই। বুক কাঁপানো দুর্ঘটনা, রাস্তায় পড়ে একের পর এক নিথর দেহ, হিমাচলে মৃত্যু মিছিলে মন খারাপ দেশবাসীর। আরজিকর হাসপাতালের ওয়ার্ড থেকে আচমকা উধাও 2 চিকিৎসাধীন রোগী, পলাতক দাবি কর্তৃপক্ষের। সিবিআই আস্থা নেই অভয়ার বাবা মায়ের, এবার আরজিকর ধর্ষণ খুনে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। বেহালায় মহিলাকে পিষে দিল বাস, রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতায় বন্ধ জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট পরিষেবা, শ্মশানে শেষকৃত্য হলেও মিলছে না ডেথ সার্টিফিকেট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বদলে যাচ্ছে রাজ্যের বাস স্টপের চেনা ছবি, ঠিকই বিরাট সুযোগ সুবিধা আসছে সাধারণ মানুষের জন্য। সহকর্মীর ফোনে স্পাইওয়্যার ইনস্টল করারও চক্রান্ত, তিহার জেলে বন্দি ধৃত উইং কমান্ডারের কাণ্ড কারখানা জানলে শিউরে উঠবেন। তৃণমূল আমলে 200 কোটির জেডিএ দুর্নীতি, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত, ইঙ্গিত মন্ত্রী শঙ্করের। পতাকা ধরে দলে এলেই ছাড় নেই, সিন্ডিকেট ও ঘুষ নিয়ে দলীয় কর্মীদেরও চরম সতর্কবার্তা অগ্নিমিত্রার। পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, খবর ছড়াতেই শোরগোল কাঁচরাপাড়ায়। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, এমন দেখিনি, শুভেন্দুর বৈঠক থেকে বেরিয়েই বললেন ফিরহাদ। আগে টাকা দাও তবেই কাজ, ভিআইপি রোডের লোহা কাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক ব্যবসায়ীর বয়ান। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার নাম, গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আয়ুষ্মানের ছোট নার্সিং হোমেও মিলবে 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস সুবিধা, পিছিয়ে পড়াদের জন্য বড় ঘোষণা স্বাস্থ্য দপ্তরের। ফের দুর্যোগের ভ্রুকুটি, বেলা বাড়তেই ঘনিয়ে আসবে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টির আশঙ্কা। ডিলিমিটেশন বিলে সমর্থন ঘোষণা আরও এক দলের, ক্রমে জাদু সংখ্যার দিকে এগোচ্ছেন মোদি শাহ। অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ, রাজ্যে বড় শিল্পগোষ্ঠীর আসার ঘোষণা শ্রমিকের। সেনা বাবার সঙ্গে 10 বছর কথা নেই, মোদির জমানায় নিট থেকে জেপিএসসি আন্দোলন কাঁপানো এই বাম নেত্রী আসলে কে? কলকাতার রাজপথে নজিরবিহীন মেগা মিছিল, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক ঐতিহাসিক মহাপদযাত্রা। সকাল থেকেই মেঘলা আকাশ, চলছে বৃষ্টিও, দিনভর দুর্যোগ চলবে কোন কোন জেলায় জানালো আবহাওয়া দপ্তর। 7 সকালে দুঃসাহসিক শুট আউট, ইসলামপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তৃণমূলের আমলের নথির পাহাড় উদ্ধার, এবার খোদ পঞ্চায়েত অফিসে। এসসি এসটি সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড বাদ নেই কিছুই, ক্ষোভের বিস্ফোরণ এলাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দুর্গাপুজোর ঠিক আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক অত্যন্ত আনন্দদায়ক খবর সামনে এসেছে। উৎসবের মরশুমের কথা মাথায় রেখে অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা এবং অক্টোবর মাসের বেতন আগাম দেওয়ার একটি বড় সিদ্ধান্তের কথা জোরালোভাবে চর্চায় রয়েছে। এর জেরে পুজো ও উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মীদের হাতে একসঙ্গে অনেকটাই বাড়তি টাকা আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যা তাদের পকেটে প্রায় দ্বিগুণের কাছাকাছি বেতন নিয়ে আসতে চলেছে। সাধারণত পুজো বা উৎসবের সময় সরকারি কর্মচারীদের খরচ অনেকটাই বেড়ে যায়। সেই কথা মাথায় রেখেই সরকারের তরফ থেকে এই বিশেষ আর্থিক সুরাহা বা বোনাস সুলভ পদক্ষেপের জল্পনা চলছে। এর ফলে পুজোর আগেই মুখে হাসি ফুটতে চলেছে লাখ লাখ রাজ্য সরকারি কর্মী। একসঙ্গে অতিরিক্ত ডিএ এবং আগাম বেতন হাতে পেলে উৎসবের আনন্দ যে বহুগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য। তবে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তির চূড়ান্ত রূপ দেখার অপেক্ষাতেই রয়েছেন কর্মীরা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আয়োজিত ভার্চুয়াল মিডিয়া ইভেন্টে ভারতের কোনো ভূমিকা ছিল না। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে তার কোনো অংশকেই ভারত সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি বেসরকারি সংবাদ মাধ্যমের আয়োজিত অনুষ্ঠান ছিল এবং ভারত সরকারের এতে কোনো ভূমিকা ছিল না। রণধীর জয়সওয়াল বলেন, এটি একটি বেসরকারি মিডিয়া সংস্থার আয়োজিত অনুষ্ঠান, এতে সরকারের কোনো ভূমিকা ছিল না। অনুষ্ঠানে যা বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সরকার সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল তার কোনোটাই
ভারত সরকার সমর্থন করে না। হাসিনা দিল্লি থেকে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করার দুদিন পর ভারতের তরফে এই বক্তব্য সামনে এলো। উল্লেখযোগ্যভাবে বিদেশ মন্ত্রকের বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কথাটি ব্যবহার করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নিয়েও এর আগে ভারত নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বাংলাদেশে বিএনপির জয়কে স্বাগত জানায় নয়াদিল্লি এবং দলের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। গত 5ই আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ায় একটি সাংবাদিক সম্মেলনে অডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখেন শেখ হাসিনা। সেখানে তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। হাসিনা বলেন, দেশের মানুষ যখন কষ্টে রয়েছেন তখন তিনি তাদের থেকে দূরে থাকতে চান না। বাংলাদেশে ফেরার সময় সম্পর্কে প্রশ্ন করা হলে হাসিনা 1971 সালের মুক্তিযুদ্ধ এবং ডিসেম্বর মাসকে বিজয়ের মাস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি ডিসেম্বর মাসে ফিরে যেতে চাই। একই সঙ্গে তিনি দাবি করেন তার উপর 19 বার প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে, তবে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত নন, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলে জানান। হাসিনা আরো বলেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রয়োজন। তাদের এমন একটি রাষ্ট্র দরকার যা নাগরিকদের সুরক্ষা দেবে, এমন একটি অর্থনীতি দরকার যা তাদের সুযোগ তৈরি করবে এবং এমন একটি গণতন্ত্র দরকার যা তাদের অধিকার নিশ্চিত করবে। ক্ষমতায় ফেরার জন্য নয়, দেশের উন্নয়ন, অগ্রগতি, ধর্মনিরপেক্ষতা ও স্থিতিশীলতার পথ পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি বাংলাদেশে ফিরতে চান বলে দাবি করেন। 2024 সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। হাসিনার এই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, দিল্লিতে হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেওয়ায় ঢাকা ক্ষুব্ধ। বাংলাদেশের অভিযোগ, এই অনুষ্ঠানে হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও দেশের মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। ঢাকার বিদেশ মন্ত্রক আরও জানায়, এই অনুষ্ঠানের সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগে থেকে ভারত সরকারকে উদ্বেগের কথা জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। ফলে হাসিনার দিল্লির এই বক্তব্য ঘিরে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন নতুন করে সামনে এসেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দেশ জুড়ে তীব্র বেকারত্ব এবং লাগাতার দুর্নীতির অভিযোগে এবার সরাসরি কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। শনিবার উত্তরাখণ্ডে কংগ্রেসের আসন্ন নির্বাচনী প্রচার বিজয় শঙ্খনার কর্মসূচির সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি সংসদে বিতর্ক করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। উত্তরাখণ্ডের রামলীলা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় খার্গে বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় দেশের ছাত্রছাত্রীরা আজ চরম ক্ষুব্ধ। নিজেদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য যখন তারা যন্তর মন্ত্রে প্রতিবাদ করতে যায় তখন তাদের উপর দমনমূলক আচরণ করা হয়। মোদী ও শাহকে সরাসরি আক্রমণ করে তিনি আরো বলেন, মোদীজি, আমি আপনাকে আর আপনার শাহকে ভয় পাই না। আপনাদের 56 ইঞ্চির বুক কি ছোট হয়ে গেছে? আপনারা কি ছাত্রদের সঙ্গে মুখোমুখি কথা বলতে ভয় পাচ্ছেন? সংসদে বিশৃঙ্খলা ও শূন্যপদের ইস্যু। সংসদে বিরোধীদের হট্টগোলের অভিযোগ উড়িয়ে দিয়ে খার্গের পাল্টা দাবি, বিরোধী দল নয় বরং সরকার পক্ষই বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় এড়িয়ে সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। দেশের বর্তমান অর্থনৈতিক ও কর্মসংস্থানের বেহাল দশা তুলে ধরে কংগ্রেস সভাপতি জানান, 2014 সালে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজ যুব সমাজ পুরোপুরি দিশেহারা। দেশে বর্তমানে প্রায় 30 লক্ষ সরকারি পদ শূন্য পড়ে রয়েছে, কিন্তু সরকার সেগুলি পূরণে সম্পূর্ণ ব্যর্থ। এই পরিস্থিতিতে কিভাবে উন্নত ভারতের স্বপ্ন দেখা সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি। বিজেপি ও আরএসএস কে তীব্র আক্রমণ। দুর্নীতির প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে খার্গের কটাক্ষ। বিরোধী দলের যে সমস্ত নেতার বিরুদ্ধে এতদিন দুর্নীতির অভিযোগ তুলত বিজেপি, পরবর্তীতে তাদেরই দলে ভিড়িয়ে ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে বিজেপি ও আরএসএস এর কোনো অবদান নেই বলেও দাবি করেন তিনি। খার্গের মতে, অথচ আজ সেই দলগুলি কংগ্রেসকে দেশপ্রেমের পাঠ পড়াতে চাইছে। উত্তরাখণ্ড রাজ্য সরকারকেও নিশানা। কেন্দ্রের পাশাপাশি বর্তমান রাজ্য সরকারকেও সর্বক্ষেত্রে ব্যর্থ বলে তোপ দেখেছেন কংগ্রেস সভাপতি। তার দাবি, রাজ্যের প্রধান রাস্তাগুলির খানাখন্দ বা গর্তগুলো ভরাট করতে পারছে না বর্তমান সরকার। সাধারণ মানুষ এই সরকারের উপর ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডে কংগ্রেসের নিরঙ্কুশ সরকার গঠিত হবে। উল্লেখ্য, এদিনের এই জনসভাকে ঘিরে দলীয় কর্মীদের বাস ও যানবাহন আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হলদোয়ানিতে এসএসপি অফিসের বাইরে প্রবল বিক্ষোভ দেখান কংগ্রেস রাজ্য সভাপতি গণেশ গদিয়াল ও বিরোধী দলীয় নেতা যশপাল আর্যর মতো শীর্ষস্থানীয় নেতারা। জন্মলগ্ন থেকেই যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ অনুগত সৈনিক, সেই নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী আজ দল বদল করে গেরুয়া শিবিরের কাণ্ডারি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে দুবার পরাজিত করার বিরল রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। একসময়ের সেই দাপুটে নেতা সম্প্রতি নবান্নে পুরনো সহকর্মীদের সামনে ফাঁস করলেন তার দল ছাড়ার আসল ও চাঞ্চল্যকর কারণটি। শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের সেই দিনগুলি, সালটা 2020। ওই বছরের ডিসেম্বর মাসের শেষেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তার ঠিক আগের বছরই ছিল রাজ্য বিধানসভা নির্বাচন। দল ছাড়ার আগে তিনি সামলেছিলেন রাজ্যের পরিবহন, সেচ ও জল সম্পদ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক। 7ই নভেম্বর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পর ডিসেম্বরের 16 তারিখে তিনি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ এবং সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন। এর আগে হুগলি নদী জলপথ সেতু কমিশনের চেয়ারম্যান পদ সহ সমস্ত সরকারি দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি। একসময় যুব তৃণমূলের দায়িত্ব সামলানো এবং একাধিক জেলার পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এই নেতার গেরুয়া শিবিরে যোগদান রাজ্য রাজনীতিতে এক বিশাল ভূকম্পন সৃষ্টি করেছিল। নবান্নে 1.5 ঘন্টার আন্তরিক বৈঠক ও নস্টালজিক মুহূর্ত। সম্প্রতি নবান্নে একটি বিশেষ বৈঠকে মিলিত হন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট 13 জন বিধায়ক। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম এবং অরূপ রায়ের মতো একদা শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ ও পুরনো পরিচিত মুখগুলিও। যদিও মূল আলোচ্য বিষয় ছিল এসআইআর এর ট্রাইব্যুনাল সংক্রান্ত জরুরি কিছু বিষয়, তবে বৈঠকের আবহ দ্রুত রূপ নেয় আন্তরিক আড্ডায়। পুরনো সঙ্গীদের সামনাসামনি পেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসেন শুভেন্দু। প্রয়াত প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, একসময় মন্ত্রিসভার বৈঠকে ঠিক কতটা খোলামেলা আলোচনা হতো তা ববিদা বা অন্য পুরনো সঙ্গীরাই সবচেয়ে ভালো জানেন। দল ছাড়ার আসল কারণ ফাঁস করলেন শুভেন্দু। পুরনো সহকর্মীদের কাছে পেয়ে তৃণমূল ছাড়ার নেপথ্যে থাকা বহু চর্চিত কারণটি আরো একবার স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তার দাবি 2011 সালের 21শে জুলাইয়ের একটি বিশেষ ঘটনার পরই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলে তার পক্ষে আর থাকা সম্ভব নয়। শুভেন্দুর অভিযোগ, সেদিন প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকায় তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছিল। আর ঠিক সেই মুহূর্তেই তিনি বুঝে গিয়েছিলেন দলের অন্দরে বাতাবরণ ঠিক কোন দিকে গড়াচ্ছে। পাশাপাশি দলে ভাইপোরাজ শুরু হওয়ার প্রসঙ্গ তিনি অত্যন্ত জোরালোভাবে তোলেন। ফিরহাদ হাকিমের মুখে শুভেন্দুর প্রশংসা ও জমকালো আপ্যায়ন। রাজনৈতিক মত পার্থক্য যতই থাকুক না কেন, এই বৈঠকের পর বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে ফিরহাদ হাকিম বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তিনি এমন আন্তরিক মুখ্যমন্ত্রী আর দেখেননি, বরং তার কাজের তুলনা টানা চলে কেবল প্রয়াত বিধানচন্দ্র রায়ের সঙ্গেই। অন্যদিকে নবান্নে আগত এই বিধায়কদের অতিথ্য আপ্যায়নেও কোনো ত্রুটি রাখা হয়নি। সূত্রের খবর অনুযায়ী মেনুতে ফিশ রোল, চিকেন স্প্রিং রোল, কালাকাদ, মিষ্টি সুক ও কুকিজের পাশাপাশি রাখা হয়েছিল চা ও ব্ল্যাক কফির সুব্যবস্থাও। শনিবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত 8 জনের, আহত হয়েছেন আরো 10 জন। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের মধ্যে রয়েছেন বাসের চালক ও কন্ডাক্টরও রয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার সকাল 6:30 নাগাদ বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি বেসরকারি বাস। প্রায় 3 কিলোমিটার যাওয়ার পর বৈরাগড় তিশা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে উল্টে যায়। এরপর সেটি নিচের একটি রাস্তার উপর গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টর সহ মোট 18 জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে পড়ায় বেশ কয়েকজন যাত্রী গাড়িটির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে এনডিআরএফ, পুলিশ, হোমগার্ড, দমকল এবং রাজস্ব দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের বের করে আনা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চাম্বা জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন আহত হয়েছেন। এখনো পর্যন্ত মৃতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। দুর্ঘটনাটি বৈরাগড় তিশা সড়কের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ঘটেছে বলেই পুলিশ সূত্রে খবর। প্রায় 27 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা চূড়াহ উপত্যকার মধ্য দিয়ে গিয়েছে এবং সরু রাস্তা ও খাড়া ঢালের জন্য এলাকাটি দুর্ঘটনা প্রবণ হিসেবে পরিচিত। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখো। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে প্রবল বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে। শনিবার পর্যন্ত রাজ্যে মোট 185টি রাস্তা বন্ধ রয়েছে। সিমলা আবহাওয়া দপ্তর সোমবার ও মঙ্গলবার রাজ্যের বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 14ই আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে। 30শে জুন থেকে রাজ্যে বর্ষা শুরু হওয়ার পর এখনো পর্যন্ত বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 65 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে ভূমিধসে এবং 1 জনের মৃত্যু হয়েছে হড়পাবানে। বর্ষাজনিত বিপর্যয়ে রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 834 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুই রোগী, কিন্তু আচমকায় নিজেদের ওয়ার্ডের বেড ছেড়ে হাওয়া হয়ে গেলেন দুজনে। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই দুই রোগী কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল চত্বর ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ তারা পলাতক। নিখোঁজ রোগীদের মধ্যে একজন পৌর এবং অপরজন এক নারী। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম দীপানিতা রায়, চিতপুরের বাসিন্দা। তিনি আর.জি. করের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। শুক্রবার রাত থেকেই তার আর কোনো হদিশ মিলছিল না। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি চিতপুর থানায় লিখিতভাবে জানানো হয়। অপরদিক থেকে নিখোঁজ পৌরের নাম বিমল ঘোষ। জ্বর এবং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অন্য একটি হাসপাতাল থেকে স্থানান্তরিত করে তাকে আর.জি. করের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার পরিবারের লোকজন হাসপাতালে বিমল বাবুর সঙ্গে দেখা করতে এসে দেখেন বেডে তিনি নেই। তৎক্ষণাৎ বিষয়টি কর্তব্যরত নার্সদের জানানো হয়। চারিদিকে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় শেষ পর্যন্ত পুলিশের লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কিভাবে নিরাপত্তা এড়িয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজন উধাও হয়ে গেলেন, এই প্রসঙ্গে শনিবার হাসপাতালের এক আধিকারিক স্পষ্ট করেন, শুক্রবারই ওই দুই রোগীর ছুটি হওয়ার কথা ছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী যাদের বিকেলের দিকে ডিসচার্জ করা হয় তাদের দুপুরের খাবার শেষ করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনুমান করা হচ্ছে দীপানিতা ও বিমল দুজনেরই কেউই খাবার না খেয়ে তার আগে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন। তাই নিয়ম অনুযায়ী বিষয়টিকে অ্যাবসকন্ডিং কেস হিসেবেই পুলিশের খাতায় নথিভুক্ত করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা তো বটেই, ওয়ার্ডের নজরদারি এড়িয়ে দুই রোগীর এভাবে চলে যাওয়া নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামগ্রিক পরিস্থিতির গুরুত্ব বুঝে আর.জি. কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় শনিবার জানান, গোটা বিষয়টি নিয়ে তিনি একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। রাজ্যে পালাবদলের পর নতুন করে খুলেছে আর.জি. কর ফাইলস। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এবার অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা তদন্ত করবে স্বাস্থ্য দপ্তরও। হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা মা। এহেন পরিস্থিতিতে পৃথকভাবে ঘটনার তদন্তে নামছে স্বাস্থ্য দপ্তর। শনিবার স্বাস্থ্য দপ্তরের সাংবাদিক বৈঠকে এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তার কথায়, ঘটনার দিন রাতে, ঘটনার আগে এবং পরে ঘটনাস্থলে যারা গিয়েছিলেন তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বলা হবে নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও। মন্ত্রীর কথায়, তদন্ত থেকে যা নির্যাস বেরোবে তা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আগামীকাল 9ই আগস্ট বাংলা জুড়ে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পালাবদলের পর স্তীমিত হয়ে থাকা তদন্তকে পুনরুজ্জীবিত করেছে নতুন সরকার। একই সঙ্গে এবার চালু হচ্ছে পৃথক তদন্ত। নতুন তদন্তে আর.জি. কর মেডিকেল কলেজে অভয়ার যে সমস্ত অধ্যাপক ছিলেন তাদের সঙ্গেও কথা বলবে তদন্তকারী অফিসাররা। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, আর.জি. কর মেডিকেল কলেজে কোথায় কোথায় বিভাগীয় ফাঁক ছিল, সেই ফাঁকগুলো কেন ছিল, কিভাবে তৈরি হলো, নয়া তদন্তে তা খুঁজে দেখা হবে। সে সময় অভিযোগ উঠেছিল, স্বাস্থ্য ব্যবস্থায় কিছু অন্ধকার দিক জেনে ফেলেছিলেন তরুণী চিকিৎসক। কার্যত মুখ বন্ধ করার জন্যই তাকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। অভয়ার খুনের পর হাসপাতালের ত্রুটি বিচ্যুতি কিভাবে বুঝিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কারা ছিল এর নেপথ্যে, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন তদন্তের নয়া ধাপে তাদেরকেও ডাকা হবে। এদিকে আগামীকাল রবিবার রাজ্য জুড়ে পালিত হবে অভয়া দিবস। 2 বছর আগে অভিশপ্ত 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পতন ঘটেছে সেই সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আগামীকাল 9ই আগস্ট বাংলা জুড়ে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস। সকাল 11টায় অভয়ার আকস্মিক মৃত্যুকে স্মরণ করে 2 মিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্বলন হবে প্রতিটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে। আয়োজন করা হবে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ রবিবার অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। ফের শহরে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের চাকায় পিষতে গেলেন মহিলা। বেহালা শিলপাড়ায় ডায়মন্ড হারবার রোডের ঘটনা। ঘাতক বাসটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও মৃত মহিলার পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিলপাড়ায় ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় সিগন্যাল বন্ধ ছিল, কিন্তু মহিলা রাস্তার মাঝামাঝি পৌঁছতেই সিগন্যাল গ্রিন হয়ে যায়। ঠিক সেই সময়ে ঠাকুরপুকুরের দিক থেকে আসা একটি 12C রুটের বাস দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই মহিলাকে। তারপরেও থামেনি বাস। বাসের চাকায় পিষতে যায় ওই মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতি বেশি থাকায় বাসের চালক নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কলকাতা পুরসভার জন্ম ও মৃত্যু সংক্রান্ত অনলাইন পোর্টাল দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় শহর জুড়ে তৈরি হয়েছে এক বিরাট সংকট। প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেলেও মিলছে না
ডেথ সার্টিফিকেট, আবার অন্যদিকে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে বহু মানুষকে। এর জেরে পেনশন তোলা, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কাজ, বীমার দাবি মেটানো, সম্পত্তি হস্তান্তর থেকে শুরু করে পাসপোর্ট তৈরির মতো একাধিক জরুরি আইনি ও দাপ্তরিক কাজ পুরোপুরি আটকে গেছে। ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও হয়রানি। বেঙ্গালুরু থেকে বাবার মৃত্যুর খবর পেয়ে কলকাতা ছুটে এসেছিলেন শিলাদিত্য লাহিড়ী। কেওড়াতলা শ্মশানে সমস্ত নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হলেও তিনি এখনো হাতে ডেথ সার্টিফিকেট পাননি। এমনকি অনলাইন লিঙ্কের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড করার কথা থাকলেও সেটিও তার মোবাইলে পৌঁছয়নি। বাবার শ্রাদ্ধানুষ্ঠানের পর মাকে নিয়ে বেঙ্গালুরু ফিরে যাওয়ার কথা থাকলেও সার্টিফিকেট না পাওয়ায় তাকে বাধ্য হয়ে কলকাতাতেই আটকে থাকতে হচ্ছে। শ্মশানে যোগাযোগ করলে তাকে পুরসভায় যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, আর পুরসভা থেকে দেওয়া হচ্ছে শুধু একটি ফোন নম্বর। এই একই রকম চরম ভোগান্তির শিকার বালিগঞ্জের বাসিন্দা পরাগ সেনও। পরিবারের এক আত্মীয়ের মৃত্যুর পর কেওড়াতলা শ্মশান থেকে তাকে শুধুমাত্র শেষকৃত্যের খরচের একটি রসিদ দেওয়া হয়েছে। সার্টিফিকেট ছাড়া মৃত ব্যক্তির পেনশন চালু করা, ফ্যামিলি পেনশন, ব্যাংকের টাকা তোলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজই করা সম্ভব হচ্ছে না। ফলে দিশাহারা হয়ে পড়েছে একাধিক পরিবার। শ্মশানে প্রতিদিনের কাজের চাপ ও স্তূপীকৃত সমস্যা। কলকাতা পুরসভা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী কেওড়াতলা শ্মশানে প্রতিদিন প্রায় 80 থেকে 100টি দেহ দাহ করা হয়। নিমতলা শ্মশানে এই সংখ্যাটা প্রতিদিন প্রায় 100 থেকে 120টি। এছাড়াও শহরের অন্যান্য শ্মশানগুলি মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় 250টি শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু জুলাই মাসের শেষ দিক থেকে কারো হাতেই সময় মতো ডেথ সার্টিফিকেট পৌঁছচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শুধু ডেথ সার্টিফিকেট নয়, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও পরিস্থিতি সম্পূর্ণ এক। মানিকতলের বাসিন্দা রাজা সরখেল মেয়ের পাসপোর্ট নবীকরণের জন্য প্রায় 1 মাস আগে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের আবেদন করলেও এখনো কোনো নথি পাননি। কেন বন্ধ রয়েছে পোর্টাল? পুরসভা ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় জমা পড়া কিছু জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথি নিয়ে কিছু অসঙ্গতি ও সন্দেহ তৈরি হয়। এরপরেই বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত শুরু হওয়ায় নিরাপত্তার খাতিরে আপাতত অনলাইন পোর্টালটি বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এর জেরে সল্টলেক সহ রাজ্যের অন্যান্য অঞ্চলেও একই রকম সমস্যার মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। প্রতিদিন কলকাতার পুরসভার সদর দপ্তর এবং বিভিন্ন বড় অফিসে সার্টিফিকেট সংগ্রহের জন্য সাধারণ মানুষের দীর্ঘ লাইন ও ভিড় বাড়ছে। তবে আশার কথা এই যে পুরসভার একটি গোপন সূত্রের দাবি অনুযায়ী আগামী 10ই আগস্টের মধ্যে এই পোর্টালটি ফের চালু হতে পারে। যদিও সরকারিভাবে এখনো কোনো লিখিত বা চূড়ান্ত ঘোষণা না আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা কাটেনি। বদলে যেতে চলেছে রাজ্যের বাস স্টপগুলির নানা চেনা চিত্র। সাধারণ মানুষের সুবিধা এবং নারী সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ আধুনিক প্রকল্পের ঘোষণা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি শহর ও রাজপথের পরিচ্ছন্নতা বজায় রাখতে 1 সেপ্টেম্বর থেকে কঠোর জরিমানা চালুর কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, এবার থেকে রাজ্যের প্রতিটি বাস স্টপকে আধুনিক সুযোগ সুবিধায় মুড়ে ফেলা হবে। বিশেষভাবে নজর দেওয়া হয়েছে মা ও শিশুদের স্বস্তির দিকে। প্রতিটি বাস স্টপে মায়েদের কথা মাথায় রেখে আলাদা ঘরের ব্যবস্থা থাকবে।